কথায় আছে না, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এটাই হয়েছে বাংলাদেশের ইউনিস চাচার সাথে। ভারতের এখন 7 সিস্টার দখল করার শখ জেগেছে আমাদের এই চাচার মনে। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, ডেফিনেটলি আপনারা হয়তো দেখে থাকবেন, যেখানে ইউনিসের তরফ থেকে চায়নাতে গিয়ে ওদেরকে অফার দিয়েছে যে এই পুরো ভারতের নর্থ ইস্ট রিজিয়ন, যাকে 7 সিস্টার বলা হয়, সেটা চীনের এক্সটেনশন হতে পারে আর বাংলাদেশ তাতে সাহায্য করবে। আমি এখানে এটা নিয়ে কিছু বলবো না যে চায়না সত্যি বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের 7 সিস্টার দখল করবে কিনা। চীনের কি পলিসি তা নিয়ে গতকালের ভিডিওতে যা বলার বলে দিয়েছি, ওটা গিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি ধরেই নিচ্ছি যে চায়না রাজি হয়ে গেল বাংলাদেশের প্রস্তাবে, আর চীন এবং বাংলাদেশ মিলিতভাবে ভারতের 7 সিস্টার দখল করতে শুরু করল। এমন পরিস্থিতিতে ভারত কি করবে? ওয়েল, সবার আগে মোহাম্মদ ইউনিস এক্স্যাক্টলি কি অফার দিয়েছে চায়নাকে সেটা জানা জরুরি। এই ছোট্ট ক্লিপটা দেখে নিন, তারপর বাকিটা বুঝিয়ে বলছি। 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. তো শুনলেন, ইউনিসের দাবি ভারতের 7 সিস্টার ল্যান্ডলক একটা দেশ, তারপর ওটাকে ঠিক করে বলে যে না না দেশ না, একটা রিজিয়ন। দ্বিতীয় লাইনে বলছে যে এর সাথে সমুদ্রের কোনো যোগ নেই, আর আমরা গার্জিয়ান অব দ্য সি, মানে বাংলাদেশ নিজেকে বঙ্গোপসাগরের লিডার বলতে চাইছে এবং এটা বোঝাতে চাইছে যে যদি বাংলাদেশ না চায় ভারতের নর্থ ইস্ট ভারত থেকে আলাদা হয়ে যাবে, আর তারপর চীন চাইলে এই পুরো রিজিয়নকে চীনের ইকোনমিক এক্সটেনশনের অংশ করতে পারে। অর্থাৎ ইনডাইরেক্টলি বাংলাদেশের অফার হলো বাংলাদেশের বিভিন্ন পোর্ট চীন নিয়ে নিক, তারপর দু তরফ থেকে ভারতের এই রিজিয়ন ক্যাপচার করুন। আচ্ছা, এখন যদি মোহাম্মদ ইউনিসের কথা মতো আমি একটু বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশের আদৌ কি ক্ষমতা রয়েছে বঙ্গোপসাগরের লিডারশিপে? কেননা যে কোনো সামুদ্রিক এরিয়ায় ডমিনেট করার জন্য অন্তত বেসিক নৌবাহিনী দরকার। ইকোনমির কথা আমি বাদই দিলাম, কিন্তু আমাদের এই ভিখারি প্রতিবেশী বাংলাদেশের নৌবাহিনীর অবস্থা দেখলে আপনি নিজেই লজ্জা পাবেন। কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ তো নেই। এটা ছাড়া আপনি ভুলেই যান কোনো সামুদ্রিক এরিয়ায় ডমিনেট করার কথা। ভারত, চায়না, আমেরিকা যে কোনো দেশ তাদের পার্শ্ববর্তী সামুদ্রিক এরিয়ায় ডমিনেট করার জন্য ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ সম্ভবত মাছ ধরার নৌকো ব্যবহার করবে, কারণ ওদের টেকনোলজি খুবই উন্নত, আমাদের ধরাছোঁয়ার বাইরে। এইসব ছোটোখাটো এয়ারক্রাফট ক্যারিয়ার বাংলাদেশের প্রয়োজন নেই। এখন যদি বাংলাদেশের নৌবাহিনীর দিকে নজর দিই, তাহলে ওদের কাছে 2টো ডিজেল সাবমেরিন রয়েছে, তাও আবার নতুন নয়, রিটায়ার। চীন এগুলো বহু দশক ধরে ব্যবহার করার পর ফেলে দিচ্ছিল, সেটাই বাংলাদেশ 100 মিলিয়ন প্রতি সাবমেরিন হিসেবে কিনে নিয়েছে। আর জাহাজের নামে 74টা জাহাজ রয়েছে, তার মধ্যে মাত্র 6টা করভেট আর 7টা ফ্রিগেট, মানে টোটাল 13টা জাহাজ। আমি এই প্রতিটা জাহাজের ক্ষমতার দিকে যাবই না, সেটা বললে বাংলাদেশের শেষ ইজ্জতটাও থাকবে না। আর বাকি রয়েছে পেট্রোল ভেসেল, স্পিডবোট, মানে সত্যি বলছি এর থেকে বেটার আর বেশি জাহাজ আমাদের কোস্টগার্ডের কাছে রয়েছে। যাই হোক, এর সাথেই এয়ার সাপোর্টের জন্য বাংলাদেশের নৌবাহিনী ব্যবহার করবে মহাশক্তিশালী 6টা বিমান, যার মধ্যে 2টো হেলিকপ্টার আর 4টে ডর্নিয়ার বিমান। তো এই নিয়েই বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্জিয়ান হয়েছে আর ভারতের নর্থ ইস্টকে ব্লক করে দেবে বলছে। হতে পারে যে মোহাম্মদ ইউনিস চাচা এটা ভেবেছিল যে হয়তো চায়না তাদের নৌবাহিনী বঙ্গোপসাগরে পাঠাবে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। চলুন সেটাও একটু দেখা যাক। চীনকে এখানে এসে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য বা এই পুরো বঙ্গোপসাগরকে টেক ওভার করার জন্য অন্তত পক্ষে 2 থেকে 3টে ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ দরকার। কিন্তু চায়নার কাছে 3টেই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে, যার মধ্যে শ্যাংডং 1 মানে প্রথম ক্যারিয়ার যেটা, সেটা ইউক্রেন থেকে কেনা। এটা কিন্তু যুদ্ধের জন্য তৈরি নয়, বরং ট্রেনিংয়ের জন্য চায়না ব্যবহার করে। চীন নিজেরাই স্বীকার করেছে যখন ওরা এই ক্যারিয়ার কিনেছিল সেই সময় এটা মারাত্মক পুরনো হয়ে গিয়েছিল আর জং ধরা ছিল। কিন্তু যেহেতু চীনের কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ওরা এর আগে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করেনি, তাই ওরা সেই সময় এই ক্যারিয়ারই কিনে নেয়,
নিজেদের ট্রেনিং দেওয়ার জন্য। এই কারণে এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সাউথ চীনেও ঠিক মতন পাঠায় না চায়না, মেইনলি ওদের কোস্টের কাছে থাকে ওদের ট্রেনিংয়ের জন্য। আর বাকি দুটো যেটা চায়না তৈরি করেছে তার মধ্যে একটা মেনটেনেন্সে থাকলে অন্যটা অপারেট করতে পারে। এখন আমার প্রশ্ন হলো যে চায়না পুরো সাউথ চীনে, তাইওয়ান এই সব কিছু বাদ দিয়ে বাংলাদেশে নিজেদের একমাত্র ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ পাঠাবে? আচ্ছা চলুন বাংলাদেশিদের জন্য আমরা এটাও মেনে নিই যে চীনের একটা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ এইখানে মোতায়েন হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে চীনের এই ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ এদিকে চলে তো এলো, কিন্তু এটাকে সাপোর্ট কে দেবে? বঙ্গোপসাগরে মিসাইল সাপ্লাই, ইন্টেলিজেন্স সাপোর্ট, কমিউনিকেশন সাপোর্ট এই সমস্ত কে দেবে? আর যদি চীনের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ স্ট্রেট অফ মালাক্কা ক্রস করে, ওরা আর ফিরে যেতে পারবে? ভারতের দুটো ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সবসময় রেডি হয়ে আছে। আমাদের পুরো কোস্টলাইন থেকে ভারতীয় বায়ুসেনা আর নৌবাহিনীর ডিরেক্ট সাপোর্ট আসবে, কারণ আমাদের মেজরিটি বেস এই বরাবরই রয়েছে। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নিজের মধ্যে কয়েকশো ন্যাচারাল এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে এই জায়গায় এসে বঙ্গোপসাগর দখল আমেরিকার পক্ষেও সহজ হবে না। আর বাংলাদেশ এখানে বসে এই সমস্ত দখলের স্বপ্ন দেখছে। আমি জানি না যে মোহাম্মদ ইউনিসের বয়সের দোষ নাকি কিছু সেবন টেবন করে গিয়েছিল যার জন্য এইসব কথা বলছে। বাকি রইল এবারে ভারতের কাউন্টার জবাব। আমি যদি এখানে বেসিক কথাও বলি, তাহলে ভারতীয় ব্যালিস্টিক মিসাইলও ব্যাক টু ব্যাক বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে পোর্ট, মিলিটারি বেস আর বড় বড় শহরে হামলা শুরু করলে বাংলাদেশের গার্জিয়ান কী হবে তারই তো ঠিক নেই। চীনের সেনা লাদাখ আক্রমণ করে 2020-তে, আর 2024-এই শান্তি সমঝোতা করে পালাল। ওখানে তো ওদের পুরো আর্মি, বায়ুসেনা পুরো সাপোর্ট ছিল। তারপরেও বাংলাদেশি ইউনিস চাচার মনে হচ্ছে ওরা ভারতের নর্থ ইস্ট দখল করতে পারবে। এবারে আসি আসল কথায় যে এই সমস্ত জানা সত্ত্বেও মোহাম্মদ ইউনিস এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার কারণ কি? ওয়েলের সোজা জবাব হলো যে বাংলাদেশে যা হয়েছে তা আমেরিকার টাকায় হয়েছে। ইউনিসকে ফান্ড করতো আমেরিকা, কিন্তু ট্রাম্প আসার পর ওরা একটা টাকাও দেবে না, সব বন্ধ হয়ে গেছে, ইউএস এডও বন্ধ। বাংলাদেশে এই সত্তা পরিবর্তনের চক্করে ওদের যে ধুকধুক করে চলা ইকোনমি সেটাও খতম। তো দেশে আর টাকাও নেই যা দিয়ে ওরা দেশ চালাতে পারবে বা ভারত বিরোধিতা করতে পারবে। তো মোহাম্মদ ইউনিস ভেবেছিল যে ওরা যদি চীনে গিয়ে ভারতের নর্থ ইস্টে আসার রাস্তা করে দেয় তাহলে হয়তো চায়না ওদেরকে ফান্ডিং দেবে। আর যদি তাও না হয় তাহলে এই সমস্ত স্টেটমেন্ট দেওয়ার পর ভারত হয়তো তড়িঘড়ি মোহাম্মদ ইউনিসকে আবার নিজের দেশে ডেকে নিয়ে আসবে, ফান্ডিং দেবে। আর লাগাতার যে প্রাইম মিনিস্টার মোদির কাছে রিকোয়েস্ট করছিল দেখা করার জন্য, তারও হয়তো সুযোগ হয়ে যাবে। কিন্তু এই বেচারা মূর্খ কিভাবে যে নোবেল পেল আমি জানি না, কিন্তু একটা বেসিক নলেজও নেই যে কিভাবে জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স কাজ করছে। ডলারাইজেশন সম্পর্কে তো জানে না, এবং চীনে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে এলো। হ্যাঁ, এ সমস্ত কাজে দিত যদি 2010 বা 2005 সালে কিছু হতো, তখন একটা সুযোগ ছিল। এখন আর এই সমস্ত হবে না। কিন্তু বেচারা ইউনিস মাঝখান থেকে ভারতকে আরও উস্কে দিল। আমার ধারণা ভারত এখনও কিছু বলবে না, প্ল্যানে কোনো রকম পরিবর্তন আসবে না। ওদের তিলে তিলেই ইকোনমিক্যালি ডিস্ট্রয় করা হচ্ছে, আর সেটাই চলবে।